তাপ প্রয়োগ করার ফলে কী হবে, ভেতরে যে তরলটা সেটা গরম হবে, গরম হওয়ার ফলে সেটা কী হবে, প্রসারণ হবে। তো একটা জিনিস লক্ষ্য করেছো যে ভাই, পাত্রটা কঠিন পদার্থ আর তরলটা তার ভেতরে আছে, মানে তরলটা প্রসারণ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কঠিন পদার্থ প্রসারণ হচ্ছে। তো সেখানে আমরা কী করবো, কঠিন পদার্থের প্রসারণটাকে আমরা বাদ দিয়ে দেবো। কঠিন পদার্থের প্রসারণটাকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র তরল পদার্থের যে প্রসারণটা, সেই জিনিসটাকে আলোচনা করবো বা সেই জিনিসটাকে আমরা হিসাবের মধ্যে রাখবো। তখন সেটাকে কী বলা হয়, আমাদের আপাত প্রসারণ বলা হয়। থার্মোমিটার, সেখানে কিন্তু এখানে সেন্সার লাগানো থাকে না, শুধুমাত্র মেটাল থাকে, এখানে পারদ ঢোকানো থাকে, আর এখানে একটা স্কেল বরাবর টান থাকে। সেখানে আমরা পারদে যখন কি এখানে তাপ লাগে, আমরা কোথায় লাগাই, ডাক্তার যখন তাপ পরিমাপ করে হয়তো কাঁক বগলে লাগাই কিংবা জিভের তলাতে লাগাই। তো কী হয়, সেখানে তাপ যখন পাই তখন কী হয়, পারদটা প্রসারিত হয়, আর প্রসারিত হয় স্কেল বরাবর কিন্তু সেটা উঠতে থাকে, মানে কি তরলটা প্রসারণ হয়। তো সেই প্রসারণটা দেখে নিয়ে আমরা বলে দিই যে আমাদের শরীরে বডিতে জ্বর আছেই কি নেই, মানে নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আজকে এখানে আমরা আলোচনা করব তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। যেমন আমরা আগের ক্লাসটাতে পড়লাম কি কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, সেখানে আমরা দেখতে পেলাম কঠিন পদার্থ তিন রকমভাবে প্রসারণ হয়, তিনভাবে। কীরকম, দৈর্ঘ্য বরাবর যে প্রসারণটা হয় কঠিন পদার্থের, সেটাকে আমরা বলি রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর ক্ষেত্রফল বরাবর প্রসারণ হয়, তখন সেটাকে আমরা কি বলি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর আমরা দেখতে পাই আয়তন বরাবরও কিন্তু প্রসারণ হয়, তো সেটাকে আমরা বলি আয়তন প্রসারণ গুণাঙ্ক। মানে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা তিনটা প্রসারণ দেখতে পেলাম, একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তারপর হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তারপর হচ্ছে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই যে তরল পদার্থ আছে বা গ্যাসীয় পদার্থ আছে, এখানে শুধুমাত্র আমরা আলোচনা করব কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো তোমরা বলবে কেন তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক কেন, বাকিগুলো গেল কোথায়, যেমন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এগুলো কি জন্য আমরা আলোচনা করব না? কারণ দেখো একটা জিনিস, এই যে তরল পদার্থ আছে এবং গ্যাসীয় পদার্থ আছে, এদের কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। যে পাত্রে রাখবো সেই পাত্রেরই আকার ধারণ করবে। যেহেতু এদের নির্দিষ্ট কোনো আকার নেই, সেই জন্য এদের আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এর পাই না আমরা। শুধুমাত্র আয়তন দিয়ে কিন্তু একে পরিমাপ করা হয় যে ভাই তাপ দিলে আয়তনে এতটা প্রসারণ হবে, গ্যাসটা এতটা প্রসারণ হবে, বাস ঝামেলা এখানে শেষ। তো ক্লাসটা শুরু করার আগে দু একটা বাস্তবিক উদাহরণ আমরা মনে করব, যার ফলে এই যে বিষয়টা যেটা আলোচনা করব সেটা যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তো দেখো, প্রথমে তরল পদার্থ যেটা আছে তার একটা প্রসারণের উদাহরণ নিচ্ছি। যেমন ধরে নাও আমাদের শরীরে যখন আমাদের জ্বর হয়ে যায়, তখন কি হয়, সেখানে আমাদের বডির যে টেম্পারেচার আছে, বডির যে তাপমান আছে, সেটা কিন্তু বেড়ে যায়। আর সেটা পরিমাপ করা হয় কিসে, থার্মোমিটারের সাহায্যে, যেটা পারদ থার্মোমিটার বলা হয়। পারদ মানে কি থার্মোমিটার। এই যে এখানে এই থার্মোমিটার তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। আর এই যে জিনিসটা এখানে ছোট জিনিসটা দেখতে পাচ্ছ, এটা সেন্সার হয়ে যাচ্ছে। তো সেন্সার সাহায্যে এখানে কিন্তু ডিজিটালি আমরা পরিমাপ করে নিই এখন। কিন্তু পুরানো যারা থার্মোমিটার যেটা আছে পারদ থার্মোমিটার, সেখানে কিন্তু এখানে সেন্সার লাগানো থাকে না, শুধুমাত্র মেটাল থাকে, এখানে পারদ ঢোকানো থাকে। আর এখানে একটা স্কেল বরাবর টান থাকে, সেখানে আমরা পারদে যখন কি এখানে তাপ লাগে, আমরা কোথায় লাগাই, ডাক্তারে যখন তাপ পরিমাপ করে হয়তো কাঁক বগলে লাগাই কিংবা জিভের তলাতে লাগাই। তো কি হয়, সেখানে তাপ যখন পাই তখন কি হয়, পারদটা প্রসারিত হয়, আর প্রসারিত হয় স্কেল বরাবর কিন্তু সেটা উঠতে থাকে, মানে কি তরলটা প্রসারণ হয়। তো সেই প্রসারণটা দেখে নিয়ে আমরা বলে দিই যে আমাদের শরীরে বডিতে জ্বর আছেই কি নেই, মানে তাপমানটার উপরে নির্ভর করে। যদি আমাদের 98.99 মানে 100-র উপরে চলে যায় কিংবা 100 পৌঁছে যায়, তাহলে বলবো যে একটু জ্বর আছে। 101 পৌঁছে গেলে মনে হচ্ছে শরীরে আমাদের জ্বর থাকে, মানে আমাদের শরীর খারাপ থাকে। তাহলে এই প্রসারণটা থেকে আমরা বুঝতে পারলাম যে ভাই না, যে তরল পদার্থ আছে সেই প্রসারণটা আমরা বুঝতে পারলাম যে ভাই প্রসারণ হচ্ছে। তারপরে দেখো, এই যেমন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণ একটা তোমরা মনে করো, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণ আমরা কোথায় দেখতে পাই, এই যে গরমের দিনে যখন হয় তখন কি হয়, রোদ্রে আমাদের টিউশন যেতে হয়, অনেক সময় কি স্কুলেও যেতে হয় দুপুরবেলা। যেমন আমাদের গ্রামের স্কুলে কি আছে, পাশেই আছে, তো এখানে যে টিফিনের খাবারটা সেটা কি গ্রামে মানে ঘরে এসে খাবার খাই। তো ঘরে শেখার জন্য আসতাম সাইকেলে, আবার যেতাম, আবার টিফিনে আবার করে যেতাম টিফিন করে নিয়ে। তো এখানে রোদের মধ্যে কিন্তু আমাদের সাইকেলগুলোকে রাখতে হতো। অনেক সময় কী করতো, সাইকেলে কী করতো যে হাওয়াটা সেটা কিন্তু বেশি পরিমাণে অনেকেই দিত। আমি তো মিডিয়াম দিতাম, দিয়ে রোদে থাকার পরে কি একদম টাইট সেটা হয়ে যেত, একদম শক্ত হয়ে যেত পাম দেওয়ার ফলে, মানে হাওয়া দেওয়ার ফলে। ঠিক আছে, রোদে রাখার পরে তারপরে যখন অনেক ছেলে থাকে একদম, তাদের কি একদম হার্ড যে হাওয়া ভরে দেবে টায়ারের মধ্যে, এটা কিন্তু তাদের পছন্দ। তারা কিন্তু বেশি করে তারা হাওয়া ভরে দিত সাইকেলের মধ্যে, আবার তারা রোদের মধ্যে রেখে দিত। তো সেখানে কি হয়, তাপ পেত, তাপ পেলে কি হতো, সেটা আয়তনে প্রসারণ হতো। যেহেতু আগের থেকে টাইট আছে খুব টায়ারটা, তার ফলে কী হতো, প্রসারণের কিন্তু কোনো জায়গা নেই, আর তাপ কিন্তু বেড়ে যাচ্ছে, প্রসারণ হয়ে যাচ্ছে, জায়গা নেই, তখন কী হয়, সেটাকে টায়ারটাকে ফাটিয়ে দিই। সেটা আমরা বাইকের ক্ষেত্রে দেখতে পাই, সেটা আমরা বড় বড় গাড়ির ক্ষেত্রে দেখতে পাই, যে রোডে যখন চলে, রোড প্রচুর পরিমাণে গরম থাকে, তারপর ঘর্ষণ হয়, এর ফলে অনেক কিন্তু তাপ পেয়ে যায়, তার ফলে কি টায়ারটা ফেটে যায়। এই জন্য আমাদের কী হয়, যখন মোটর সাইকেল হয়, বড় গাড়ি হয়, এখানে কিন্তু পরিমাপ করে হাওয়া ঢোকানো হয়।
টায়ারেতে এরকম যে সাইকেল আছে সেগুলো তো মোটামুটি এরকম আন্দাজ করে হাওয়া ভরানো হয়, কিন্তু ভাই মোটর সাইকেল কিংবা বড় যে গাড়িগুলো আছে চার চাকাগুলো, সেগুলো কিন্তু পরিমাপ হিসেবে হাওয়া ঢোকানো হয় যাতে কিন্তু এই জিনিসটা মেনটেন হয়। সেই জন্য তাহলে প্রসারণটা তোমরা বুঝতে পারলে যে গ্যাসের প্রসারণটা কীরকমভাবে আমরা দেখতে পাই, তরলের প্রসারণটা আমরা কীরকম করে দেখতে পাই। এরপর আমরা এখানে আলোচনা করব তরল পদার্থের প্রসারণ। তার আগে একটা জিনিস দেখো, এই যে তরল পদার্থ আছে, বেশিরভাগ তরল পদার্থের ক্ষেত্রে আমরা জানি যে তাপ দিলে ভাই কি হবে, এর প্রসারণ হবে। কি হবে? প্রসারণ হবে। কিন্তু এমনও কিছু ব্যতিক্রম তরল পদার্থ আছে যার কিন্তু একটু অন্যরকম প্রসারণ দেখতে পাই। উদাহরণস্বরূপ জলের ক্ষেত্রে দেখো, এখানে একটা প্রশ্ন আমাদের আছে, জলের যে প্রসারণটা সেটা একটু অন্যরকম আমরা দেখতে পাই। ইউটিউবের যে কমিউনিটি পোস্ট আছে এই চ্যানেলে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেখানে কিন্তু দেওয়া আছে এই চ্যাপ্টার থেকে। তো সেখানে তোমরা প্রশ্নগুলো একবার দেখে নেবে। তো এই জিনিসটা দেখো, জলের ক্ষেত্রে কিন্তু প্রসারণটা একটু আলাদা হয়। জলের ক্ষেত্রে আমরা জানি তরল পদার্থ মাত্রায় কি হবে, তাপ যদি দিই, তাপ যদি দিই তাহলে সেটা কি হয়, প্রসারণ হয়। কিন্তু জলের ক্ষেত্রে একটু আলাদা। জলের ক্ষেত্রে প্রথম 0 ডিগ্রি থেকে শুরু করে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত সে কি হবে, সংকোচন হবে। এটা কিন্তু ভাই জলের একটা ধর্ম বলতে পারো, যে 0 ডিগ্রি থেকে শুরু করে 4 ডিগ্রি পর্যন্ত সে কি হবে, তাকে তাপ দিলে কি হয়, অন্যান্য তরল যেমন কি হয় প্রসারণ হয়, এ প্রসারণ হবে না। 0 থেকে শুরু করে 4 পর্যন্ত সে সংকোচন হবে। তারপরে 4 ডিগ্রি থেকে শুরু করে যত বাড়তে যাবে তত কিন্তু এখানে কি হবে, প্রসারণ হবে। অন্যান্য তরল যেরকম প্রসারণ হয় সেরকম কিন্তু প্রসারণ আমরা দেখতে পাবো জলের। আর বাকি যে তরল থাকে এগুলো তো প্রসারণ হয় বিভিন্ন তরল বিভিন্ন রকমভাবে, যেমন কঠিন পদার্থ আমরা দেখলাম আলাদা, কঠিন পদার্থ আলাদা রকমভাবে প্রসারণ আমরা দেখতে পাচ্ছি। সেরকম তরল পদার্থের ক্ষেত্রেও কোনো ক্ষেত্রে আমরা বেশি প্রসারণ দেখতে পাই, কোনো ক্ষেত্রে আমরা কম প্রসারণ দেখতে পাই। তো ভাই এখানে আমরা আলোচনা কি করবো কি এখানে, তো আমরা দেখবো যে আলোচনা তরলের ক্ষেত্রে যে প্রসারণটা হয় সেটা কিন্তু দুরকম করে আমরা দেখতে পারি। দুরকম বলতে কীরকম, একটা দেখতে পাই আমি তরলের ক্ষেত্রে আপাত প্রসারণ, আর একটা দেখতে পাই কি আমরা প্রকৃত প্রসারণ। এইগুলো আমরা দেখতে পাই। তো এখন তোমরা বলবে যে ভাই এখানে কোথায় চলে এলো, আমরা শুধুমাত্র জানতাম যে কি তরলের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক জানতে হবে, কিন্তু ভাই প্রসারণ যখন হচ্ছে তখন একটা আমরা আপাতভাবে একটা পরিমাপ করি আর একটা আমরা প্রকৃতভাবে পরিমাপ করি। তো সেই আপাত এবং প্রকৃতটা একটু ভালো করে বুঝে নাও, সেটা প্র্যাকটিক্যালি আমরা অনুভব করবো কীরকম করে। এখানে সেরকম কিছু যন্ত্র নেই, শুধুমাত্র একটা কুকারই আছে। তো এই কুকারের সাহায্যে আমি বিষয়টাকে বলছি। তো দেখো কি আছে, আপাত প্রসারণ প্রথম আমরা বুঝছি। তো কি দেখো, এর মধ্যে আমরা কি নেব, তরল পদার্থ নেব। এটাকে গরম করতে হবে, তরলটাকে প্রসারণ করতে হবে, তাপ প্রয়োগ করলে আমরা জানি তা তরলের প্রসারণ হয়। তো এই কুকারের মধ্যে আমি কি করলাম, জল নিয়ে নিলাম, বা অন্য তরল পদার্থ তোমরা নিতে পারো। তো জল নিয়ে নিলাম, জল নেওয়ার পরে একে কী করবো, নিচেরটা আমি গ্যাসের উপর রাখ দেবো, মানে এটা তাপ প্রয়োগ করবো। তাপ প্রয়োগ করার ফলে কী হবে, ভেতরে যে তরলটা সেটা গরম হবে, গরম হওয়ার ফলে সেটা কী হবে, প্রসারণ হবে। তো একটা জিনিস লক্ষ্য করেছো যে ভাই পাত্রটা কঠিন পদার্থ আর তরলটা তার ভেতরে আছে, মানে তরলটা প্রসারণ হচ্ছে তার সঙ্গে সঙ্গে কঠিন পদার্থ প্রসারণ হচ্ছে। তো সেখানে আমরা কি করব, কঠিন পদার্থের প্রসারণটাকে আমরা বাদ দিয়ে দেবো। কঠিন পদার্থের প্রসারণটাকে আমরা বাদ দিয়ে শুধুমাত্র তরল পদার্থের যে প্রসারণটা সেই জিনিসটাকে আলোচনা করব, বা সেই জিনিসটাকে আমরা হিসাবের মধ্যে রাখবো। তখন সেটাকে কি বলা হয়, আমাদের আপাত প্রসারণ বলা হয়। যখন শুধুমাত্র কঠিন পদার্থের প্রসারণটা না ধরে শুধুমাত্র আমরা তরলটা যে প্রসারণ হচ্ছে সেই প্রসারণটা নেব বা হিসাবের মধ্যে রাখবো, তখন সেটা হচ্ছে আমাদের আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণ কোনটা, প্রকৃত প্রসারণ মানে এইটা, এর মধ্যে তরল আছে, তরলের মধ্যে এই কঠিন পদার্থ আছে, একে তাপ দেবো, এই কঠিন পদার্থ তাপ পাবে, তরল পদার্থ তাপ পাবে, দুটোই প্রসারণ হবে। তো পাত্রের সঙ্গে তরলের সঙ্গে পাত্রটা প্রসারণ হবে। এই যে টোটালটা প্রসারণটা, মানে তরলের প্রসারণটা প্লাস কঠিন যে পদার্থ পাত্রটার যে প্রসারণ হচ্ছে, টোটাল যে প্রসারণটা আছে সেই টোটাল প্রসারণটাকে আমাদের কি বলা হয়, প্রকৃত প্রসারণ বলা হয়। আর এখানে একটা লাইন, গুরুত্বপূর্ণ লাইন, যেটা কি হচ্ছে মনে রাখবে, যে তরলের প্রকৃত প্রসারণটা হচ্ছে কি, তরলের নিজস্ব ধর্ম। তরলের প্রকৃত প্রসারণ হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, ওই জিনিসটা কিন্তু এখানে মনে রাখবে। এগুলো সংজ্ঞা সেরকম কিছু নেই। তো এখানে আমাদের জানতে হবে কি, আপাত প্রসারণ গুণাঙ্ক, আর এখানে আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো আমরা একটাই জিনিস জানি, কি জিনিস জানি ভাই, যে কোনো তরলের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, কি বললাম, কোনো তরলের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে আয়তন এর যে প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয়, কি বললাম, কোনো তরলের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ দেখতে পাওয়া যায়
সেই আপাত প্রসারণটাকে বলা হয় কি আমাদের আপাত প্রসারণ গুণাঙ্ক হয়ে গেল। সেরকম প্রকৃতর ক্ষেত্রেও আমরা দেখতে পাই, প্রকৃতর ক্ষেত্রে একই আমাদের ভাষা প্রয়োগ হবে। কি প্রয়োগ হবে? কোনো তরলের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, কি বললাম, কোনো তরলের প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আমাদের প্রকৃত প্রসারণ দেখতে পাওয়া যায়, সেই প্রসারণটা হচ্ছে আমাদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তো এখানে আমাদের মনে করি আমরা কি, এখানে আমরা মনে করছি কি আপাত প্রসারণের ক্ষেত্রে আমরা মনে করছি, এখানে মনে করা হয়, এখানে আপাত প্রসারণের ক্ষেত্রে মনে করি কি, মনে করি যে ভাই আপাত প্রসারণ মানে কি হচ্ছে, আপাত প্রসারণ মানে হচ্ছে যে আপাত প্রসারণ মানে হচ্ছে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ বৃদ্ধিতে। মনে হচ্ছে যে T1 টেম্পারেচার ছিল প্রথমে, সেটা যখন ছিল তখন তার আয়তন কত ছিল? V1 ছিল। যখন টেম্পারেচার T2 করে দিলাম তখন তার আয়তনটা কত হয়ে গেল? V ড্যাশ, এখানে ড্যাশ করা হয় আপাত থাকার জন্য V ড্যাশ 2। তাহলে যখন T1 ছিল আয়তন হয়ে গেল V1, মানে V1 ছিল। তারপরে T2 যখন টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম তখন আয়তন হয়ে গেল V2 ড্যাশ, এইটা হয়ে গেল। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গামা এ দিয়ে প্রকাশ করি, গামা এ। তো সেখানে সূত্রটা কি হবে আমাদের এখানে? আমাদের এখানে হবে কত? V2 ড্যাশ মাইনাস V1 বাই, এখানে কত হবে? টেম্পারেচার বৃদ্ধিতে মানে T2 মাইনাস T1, আর প্রতি একক আয়তন বলতে এখানে V1টা আমাদের হবে। বুঝতে পারছো? প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে আর প্রতি একক আয়তন, এই জন্য দুটো নিচে আছে। বুঝতে পারলে? এই জিনিসটা হয়ে গেল। আপাত প্রকৃত প্রসারণের ক্ষেত্রে একই রকমভাবে সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গামা আর দিয়ে, রিয়েল, আর ফর রিয়েল। তাহলে গামা আর দিয়ে প্রকাশ করি, সেটাকে কি এখানে কি হয়ে যায়? একই রকমভাবে আমাদের টেম্পারেচার যখন T1 ছিল তখন তার আয়তনটা কত ছিল? V1। যখন এখানে টেম্পারেচার T2 করলাম তখন তার আয়তনটা কত হয়ে গেল? বেড়ে নিয়ে V2 হয়ে গেল। তো এই যে সূত্র অনুসারে, গামা পির সূত্র অনুসারে বা প্রকৃত প্রসারণের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি, যে ভাই V2 মাইনাস V1, আর নিচে হয়ে গেল আমাদের কত? T2 মাইনাস T1, আর নিচে হয়ে গেল কত আমাদের? V1। এইটা হচ্ছে ভাই সূত্র আমাদের কি তরল পদার্থের ক্ষেত্রে। এই জিনিসটা হয়ে গেল। বাকি এদের যে একক আছে ভাই, কি আছে? একক, এককটা আমাদের আলাদা স্কেল আলাদা আলাদা হয়। একই রকম একইভাবে ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হয়। আর এখানে ফারেনহাইটে যদি আমরা দেখি তাহলে ডিগ্রি ফারেনহাইটে ইনভার্স হয়। কেলভিন হচ্ছে কত? K-1 এরকম করে হয়। এর যে মাত্রা হয় মাত্রীয় সংকেতটা একই হয় কঠিন পদার্থের ক্ষেত্রেও, মানে তাপীয় প্রসারণ গুণাঙ্ক, মানে প্রসারণ গুণাঙ্কর ক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখতে পাই কত? থিটা, বড় হাতের থিটা হয়, কত হয়? বড় হাতের থিটা হয়, আর মাইনাসে ইনভার্সে 1 হয়। এখানে তৃতীয় বন্ধনের মধ্যে এটা রাখা হয় কি মাত্রীয় সংকেত হয়ে গেল। তাহলে তরল পদার্থের জিনিসটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা আসছি কি গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ভাই একটু আলাদা জিনিস মানে কীরকম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই দিকটা একটু মুছে দিচ্ছি, আর লিখেছি এই যে গ্যাসীয় পদার্থ, সেই জিনিসটা আমি এখানে আলোচনা করছি। গ্যাসেরটা ক্ষেত্রে গ্যাসীয়, তো গ্যাসীয় আমরা এখানে কি দেখতে পাবো? গ্যাসীয় আমরা যেমন এখানে কি দেখতে পেলাম? আমরা আপাত প্রসারণ দেখতে পেলাম, এখানে প্রকৃত প্রসারণ দেখতে পেলাম তো তরলের ক্ষেত্রে। কিন্তু গ্যাসীয় ক্ষেত্রে আমরা আপাত বা তরল দেখতে পাবো না, শুধুমাত্র এর প্রসারণ দেখতে পাবো, যে আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এতটা বা এইরকম হচ্ছে, বা এর সংজ্ঞাটা হচ্ছে আমাদের এইরকম। বাকি এখানে আপাত বা প্রকৃতর এখানে কোনো জায়গা নেই। কি জন্য জায়গা নেই? একটা জিনিস এখানে বোঝাবো। যখন আমরা এখানে টেম্পারেচার T1 থাকছে, মানে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকছে, সেই টেম্পারেচারে T2 হয়ে যাচ্ছে। তো এখানে এই যে T1 সেটা আমাদের অনেক সময় আমাদের কত 5 ডিগ্রি হতে পারে, আমাদের কত হতে পারে 10 ডিগ্রি হতে পারে। মানে T1 T2 এর মধ্যে, মানে এমন নয় যে 0 থেকে শুরু হবে, আমরা 0 সেটাকে নাও ধরতে পারি বা 0 থেকে সেটা নাও হতে পারে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যে T1টা ভাই হবে, সেটা প্রথমেই কত হবে? T1টা আমাদের 0 হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে আয়তন সেটা V0, আর এখানে যে কত আছে T2 সেটা কত হবে? আমাদের কিছু একটা টেম্পারেচার থাকবে, সেই T2 হয়ে কত হবে? VT আমাদের টেম্পারেচার হয়ে যাবে, এই আয়তন VT হয়ে যাবে। তাই এই আয়তনটাকে মানে 0 ডিগ্রি থেকে আমাদের লোয়ার টেম্পারেচার যেটা থাকে সেটা আমরা 0 ডিগ্রি ধরে নিয়ে চলি গ্যাসের ক্ষেত্রে। এই জিনিসটা হয়ে গেল। আর এখানে আপাত প্রসারণ বা প্রকৃত প্রসারণ কী জন্য দেখতে পাচ্ছি না তার একটা জিনিস এখানে দেখো। তো এই প্রেসার কুকারের সাহায্য নেব এটাকে বোঝানোর জন্য, যে এখানে আপাত প্রসারণ বা প্রকৃত প্রসারণ আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কী জন্য দেখতে পাই না। তো জিনিসটা শোনো, দেখো এর মধ্যে যদি তরল আমরা রাখি আর তার মধ্যে যদি এটাকে গরম করি, তাপ দিই, তাহলে কী হচ্ছে? কঠিনটা প্রসারণ হচ্ছে, তরল পদার্থটা প্রসারণ হচ্ছে। দুটা মিলিয়ে আমাদের কি প্রকৃত প্রসারণ হচ্ছে। এটা প্রসারণ বা এটাকে যখন ধরছি না কঠিনটাকে, তখন সেটা কী হচ্ছে? আমাদের আপাত প্রসারণ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে তরল পদার্থ আছে আর গ্যাসীয় পদার্থ আছে, তার যে প্রসারণ যে রেঞ্জটা সেটা কিন্তু
অনেক মানে কম আছে, মানে সেটা তুলনা করা যায়। কিন্তু কঠিন পদার্থ আর গ্যাসীয় পদার্থের যে প্রসারণের যে রেঞ্জটা আছে সেটা কিন্তু তুলনা করা যায় না। যেমন উদাহরণস্বরূপ একটা জিনিস মনে করো যে একটা কঠিন পদার্থ আছে, সেই কঠিন পদার্থ যদি আমি কিছু পরিমাণ তাপ দিই, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিই, তাহলে কঠিন পদার্থ এতটা প্রসারণ হবে আর তরল পদার্থ এতটা প্রসারণ হবে। ঠিক আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে সেটা সেট হয়ে গেল দুটো। কিন্তু কঠিন পদার্থ আর গ্যাসীয় পদার্থের মধ্যে যখন রেঞ্জের তুলনা করব, যে ভাই কিছু পরিমাণ তাপ দিলে বা নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে একটা কঠিন পদার্থ এতটুকু প্রসারণ হবে আর একটা গ্যাসীয় পদার্থ এতটা প্রসারণ হবে, অনেক বড় প্রসারণ হবে কঠিনের তুলনায়। মানে আসল কথা হলো কি, কঠিন পদার্থের তুলনায় গ্যাসীয় পদার্থের যে প্রসারণটা হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে গ্যাসের তুলনায়। গ্যাসটা অনেক বেশি প্রসারণ হয়ে যাচ্ছে আর কঠিন পদার্থ সামান্য পরিমাণে প্রসারণ হচ্ছে। সেই জন্য কঠিনের যে প্রসারণটা সেটা কিন্তু একদমই ধরা হয় না সেখানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। ওই জন্য সেখানে আমরা আপাত প্রসারণ বা প্রকৃত প্রসারণ কোনোটাই দেখতে পাই না, শুধুমাত্র প্রসারণ আমরা দেখতে পাই। তো এখানে আমরা কি লিখবো ভাই, গ্যাসের যে প্রসারণটা আছে সেই জিনিসটা একটু এখানে ভালো করে তোমাদের লিখে দিচ্ছি এবং বুঝিয়েও দিচ্ছি। তাহলে এখানে কি বলবো, যে স্থির চাপে কি বলতে হয়, এখানে স্থির স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলে গ্যাসের যে আয়তন প্রসারণ দেখতে পাই তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে এই জিনিসটা হলো কত হচ্ছে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হচ্ছে কি আপাত প্রসারণ। মানে যে এই যে টেম্পারেচারটা সেটা 0 থেকে কিন্তু শুরু হচ্ছে, আমাদের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের যে আপাত প্রসারণ মানে যে আয়তন প্রসারণ আমরা দেখতে পাই, সেই প্রসারণটা কী বলা হয়, ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়, ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এরপর আমরা যদি অঙ্ক হিসেবে যদি আমি আরও মনে করি যে অঙ্ক ভাই হিসেবে কীরকম হবে, তখন এখানে আমার আরামসে বলতে হবে যে ভাই স্থির চাপে আছে আর কি আছে, নির্দিষ্ট কিন্তু ভর আছে, মানে ভরটা আমাদের কি আছে, নির্দিষ্ট আছে, ভরটা আমাদের কি আছে, নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা 0 ডিগ্রি, গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন কত, V0, এবং উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে আয়তন হয় কত, VT। এই আয়তনটা কিন্তু হয় আমাদের। তো যে সূত্র আছে আমাদের, সেই যে সূত্র অনুসারে বা সংজ্ঞা অনুসারে গামা পি, এটা কি বলা হয় আমাদের, গামা পি গ্যাসের ক্ষেত্রে কি বলা হয়, আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে গামা পি বলা হয়। তাহলে গামা পি হচ্ছে এটা, তাহলে গামা পি সমান কি হবে, এখানে VT হবে মাইনাস V0 হবে, আর এখানে কি হবে আমাদের T
টি ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে T2 আর T1 এর কোনো জায়গা নেই। একটু আগেই তোমাদের বললাম যে এখানে ভাই 0 ডিগ্রি থেকে কিন্তু শুরু করছে আমাদের এই যে পরিমাপটা। অনেক সময় আমি বলতে পারো যে T1টা না হয় 10 ডিগ্রি থেকে বা যে টেম্পারেচার থাকছে ওই টেম্পারেচার থেকে যদি পরিমাপ করা হয় তাহলে গ্যাসের প্রসারণটা একটু ভুল ত্রুটি এসে যায়। কিন্তু সেটাকে যদি আমরা 0 ডিগ্রি থেকে ধরি, যে প্রাথমিক যে টেম্পারেচারটা সেটা 0 ডিগ্রি থেকে ধরি, ওই জন্য কি আমাদের যে ক্যালকুলেশন সেটা কিন্তু কারেক্ট আসে অনেক সময়। তো ওই কারেক্ট হওয়ার জন্য কি আমরা যে 0টাকে আমরা মানে প্রাথমিক যে টেম্পারেচার যেটা থাকছে সেটাকে আমরা 0 ধরি। মানে টেম্পারেচার যে চেঞ্জটা মানে T1 যদি এখানে কি হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে T2 কত, T2 যেটা নির্দিষ্ট যেটা থাকবে, যেমন ধরে নিচ্ছি এখানে কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে T2 মাইনাস T1 যেটা হবে, T2 মাইনাস T1 সেটা কত হবে আমাদের 20 হবে। 20 মাইনাস 0 মানে কি হচ্ছে 20 হচ্ছে। ওই জন্য শুধুমাত্র এখানে টি এর ব্যবহার করা হয়, সেটা কি হচ্ছে টি ব্যবহার করা হয়। আর তার সঙ্গে কি ব্যবহার করা হয়, প্রতি একক আয়তনে বলছে, প্রতি একক আয়তন বলতে এখানে কত, প্রতি প্রাথমিক যে আয়তনটা আছে V0 সেইটা V0। তাহলে এই জিনিসটা এখানে হলো। আচ্ছা, এক জিনিস সংজ্ঞাতে একটা জিনিস একটু যদি মনে করি এখানে, মানে দেখি কি বলছে, গ্যাসের বলছে নির্দিষ্ট চাপে মানে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলে প্রতি একক আয়তনে, এখানে কি একটা জিনিস লিখতে হবে, প্রতি একক আয়তনে তারপর হবে এখানে কি, এটা ভালো করে তোমার একটু লিখতে ভুল হয়ে গেল জিনিসটা। প্রতি একক বলছে তো, প্রতি একক আয়তনে, তাহলে কি হচ্ছে স্থির চাপের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলে প্রতি একক আয়তনে গ্যাসের যে আয়তন প্রসারণ দেখতে পাই তাকে ওই গ্যাসের কথা বলে আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এই কথাটা কিন্তু লিখতে আমি ভুলে গেছিলাম যে প্রতি একক আয়তনে, কি জন্য এখানে V0 আছে ভাই, প্রতি একক আয়তনে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন কি V2 মাইনাস V1 আর এখানে T2 মাইনাস T1, তাহলে এটা প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে, আর প্রতি একক আয়তন বলতে এখানে V1 আমরা লিখতাম। তো সেই V1 এর জায়গায় এখানে কি আছে, প্রাথমিক যে আয়তনটা সেটা কত আছে, V0 আছে। তাহলে প্রতি এককটা কিন্তু এখানে লিখতে ভুলে গেছিলাম, একটু ক্ষমা করবে। তাহলে এই জিনিসটা এখানে হয়ে গেল আমাদের। তাহলে গামা পি সমান আমরা দেখতে পেলাম এইরকম। তো এইটাকে একটু কি হচ্ছে, যেহেতু এখানে স্থির চাপে আছে আর নির্দিষ্ট ভরে আছে, এবং চার্লসের যে সূত্র সেখানে আমরা দেখতে পাই স্থির চাপে আর নির্দিষ্ট ভরের কথা, মানে চার্লসের সূত্র, এখানে সূত্র একটা লিঙ্ক কিন্তু বা সূত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যার ফলে এখানে একটা সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি এই যে গামা পির সঙ্গে। কীরকম করে, যে এটাকে এটা যদি ক্যালকুলেশন একটু করে নিই তাহলে দেখো কী হচ্ছে, পুরো পার্টটাকে এদিকে গুণ করে দাও, মানে নিচে কিছু নেই, মানে 1 ধরে নিচ্ছি। তাহলে এদিকে কী হচ্ছে, এটা ভিটি মাইনাস কত হচ্ছে V0 হচ্ছে, আর এইদিকে কত হবে আমাদের গুণ করে দিলে হচ্ছে গামা পি টি ইন্টু V0 আছে, ঠিক আছে। তারপরে এখন কি করলাম, এই যে V0 আছে সেটাকে আমরা ওই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে কি হচ্ছে, এখানে ভিডিটাকে এইদিকে রাখলাম, আর এইদিকে হয়ে গেল কত, এটা কি আছে এখন মাইনাস আছে, ওই দিক গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে গেল V0 হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল V0 হয়ে গেল, প্লাস এখানে কি আছে গামা পি আছে, এখানে টি আছে, আর এটা কত আছে V0 আছে। তাহলে ভিটি সমান আমরা দেখতে পাচ্ছি কি, ভিটি সমান আমরা দেখতে পাচ্ছি কত, V0 যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস দেখতে পাচ্ছি কত গামা পি ইন্টু টি আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই, হয়েছে। এটা কি জন্য করছি, এখানে যে সূত্রটা আমাদের হয়ে গেল সেটা আমাদের হয়ে গেল আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। এরপরে একটা জিনিস আমরা দেখতে পেলাম কি ভাই, স্থির চাপ আর নির্দিষ্ট ভরের কথা দেখতে পাচ্ছি আমরা, তার মানে চার্লসের সূত্রের সঙ্গে একটা সম্পর্ক কিছু না কিছু হয়তো আছে। তো সেটাকে জানার জন্য আমরা এখানে কি করলাম, আমরা জানি কত স্থির চাপের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা কি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে T1টা আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হয় V0 হয়। তাহলে T ডিগ্রি যদি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, কত T ডিগ্রি যদি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তনটা ভিটি সমান একটা সূত্র আমরা জানি যে কত হয়। মানে কি বললাম, যে চার্লসের সূত্র অনুসারে একটা সূত্র ছিল, মানে চার্লসের সূত্র অনুসারে কি, যে স্থির চাপে এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন যদি V0 হয়, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে
যে অন্তিম যে আয়তনটা হবে তার আয়তনটা কত হবে সেটা হচ্ছে ভিটি, আর ভিটি সমান এখানে কত হয় প্রাথমিক আয়তনের কত, প্রাথমিক আয়তনের 1/273 অংশে এত হয়, এরকম একটা সূত্র ছিল আমাদের। কত হচ্ছে সেটা কত 1/273 অংশ, মানে এখানে 1 প্লাস প্রাথমিক যে আয়তনটা তার উষ্ণতার 2 মানে 273 অংশ, 1/273 অংশ, এরকম একটা কিছু ছিল। আর সূত্রটা আমাদের এরকম করে আসতো আমাদের কত ভিটি সমান কত হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T/273, এই জিনিসটা হলো। তাহলে দেখো এখানেও আমরা ভিটি দেখতে পাচ্ছি, এখানেও আমরা ভিটি সমান দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এদিকে দুটোকে এক পাশে যদি আমরা লিখি তাহলে এদিকে কি আছে আমাদের V0 আছে, এখানে দিয়ে আছে 1 প্লাস গামা পি আছে, এখানে টি আছে, এটা হয়ে গেল, আর সমান দিয়ে এখানে কি হয়ে গেলো V0 হয়ে গেল, আর এখানে কত হয়ে গেল 1 প্লাস T/273, এখানে হয়ে গেল 273, এইটা হয়ে গেল। তাহলে এখানে একটা জিনিস দেখো V0টা বাইরে আছে, কেটে গেল, এখানে 1টা আছে, 1টাও কিন্তু এখান থেকে উড়ে যাবে, 1টা উড়ে যাবে, টিটা আমাদের আছে তাহলে টিটাও কিন্তু আমাদের উড়ে যাবে। তাহলে আমি ফাইনালি দেখতে পাচ্ছি এই যে আমাদের টি আছে, টিটা কি টিই তো বাঁচছে এখানে, শুধুমাত্র টিটাই বাঁচছে। তাহলে টি সমান এখানে আমরা কি দেখতে পাচ্ছি 1/273, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে এই যে তাহলে একটা জিনিস দেখো এখানে এখানেও ভিটি আছে আর এখানেও আমাদের কত আছে ভিটি আছে, এই দুটো জিনিস যদি আমি এক পাশে করে দিই, দুটো যদি সমান করে দিই তাহলে কি আসবে, একটু ফাঁকা করে নিয়ে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি V2, কত হচ্ছে V0। আচ্ছা এখানে এটাকে না করে যদি এখানে না করে যদি এইখানে করা হয়, একটু ভালো করে জায়গা করে নিই তাহলে ভালো হতো সুবিধা। তাহলে সেটাকে কী করছি এখানে করে দিচ্ছি উপরটাতে, তাহলে কিন্তু সুবিধা আমাদের একটু হবে। সুবিধা কীরকম হবে, এখানে কত আছে এটা ভিটি সমান কত আছে V0 আছে ইন্টু 1 প্লাস কত আছে গামা পি আছে, টি আছে, আর এখানে কত আছে আমাদের V0 আছে ইন্টু কত আছে 1 প্লাস টি এর 273 আছে, 273 আছে, এই জিনিসটা আছে। V0 এখানে কাটিয়ে গেল, এখানে 1 আছে, তার মানে এখানে কী বাঁচলো এই 1টা ওইদিকে চলে যাবে, মানে এখানে আমি গামা পি ইন্টু টি, আর এদিকে দেখতে পাচ্ছি টি বাই এখানে কত 273, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি আমি। তাহলে এখানে টিটাও আমাদের এখানে কেটে যাবে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা গামা পি সমান কত হচ্ছে 1/273, 172, এখানে কত হবে যে ইয়াটা আছে গামা পির যে একক হয় কি হয়, এটা কি তাপীয় প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, গ্যাসের তাপীয় আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, তার একটা কি হচ্ছে এখানে ডিগ্রি সেন্টিগ্রেড, যদি সেন্টিগ্রেড থাকে তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে একটা আমরা সূত্র পেলাম সেটা কিন্তু আমাদের অনেক সময় জিজ্ঞেস করে বা ডাইরেক্টলি আমাদের অপশানে কিন্তু দিয়ে দেওয়া হয়। তাহলে আশা করছি যেটা তোমাদের বোঝাতে চাইলাম সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। ধন্যবাদ।